তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে ফাইনাল সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, দ্যাট মিন 6th সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, বেসিক্যালি ইংলিশ অনার্স, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো দেখো, আমি আজকে তোমাদের যে লিটারেলি ক্রিটিসিজম বলে একটা পেপার রয়েছে, ডিএসসি পেপার, এবং এছাড়া অল্টারনেটিভ পেপার রয়েছে, এখানে ক্রিটিসিজম রয়েছে, থিওরি রয়েছে। তো আমরা যেহেতু অনলাইন ব্যাচে ক্রিটিসিজমকে ফোকাস করেছিলাম, সো তোমরা যারা ক্রিটিসিজম রেখেছো, তো আমি কিছু ওখান থেকে কনসেপ্ট বলবো, এগুলো দেখে রাখো। যদি বুঝতে তোমার অসুবিধা হয়েছে, আশা করি পরীক্ষার জন্য তোমার হেল্পফুল হয়ে যাবে। ওকে, ফার্স্ট অফ অল আমরা দেখে নেব তোমাদের ক্রিটিসিজম কিন্তু গ্রিক ক্রিটিসিজম রয়েছে, মানে ওই জায়গাগুলো হোরেস রয়েছে, প্লেটো রয়েছে, লংজিনাস রয়েছে, অ্যারিস্টটল রয়েছে, অ্যান্ড দেন যেটা রয়েছে নিও ক্লাসিক্যাল মানে ইংলিশ ক্রিটিসিজমটা রয়েছে। সো সেখান থেকে যে রাইটারগুলোকে তোমাকে দেখতে বলা হয়েছে জাস্ট ওভারভিউ হিসাবে, সিডনি রয়েছে, ড্রাইডেন রয়েছে, পোপ, জনসন, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, আর্নল্ড অ্যান্ড এলিয়ট। ওকে, সো তোমরা যদি বলো আমি প্রত্যেক রাইটারগুলো ইনক্লুডিং প্লেটো, ওখানে মানে গ্রিসের কথা বলছি, অ্যারিস্টটল, হোরেস অ্যান্ড লংজিনিয়াস আমি কভার করে দেবো। ওকে, তোমরা জাস্ট কমেন্ট সেকশনে জানিও যদি তুমি প্রবলেম ফেস করছো। সো পার্টিকুলারলি আজকে আমরা যেটা ফোকাস করতে চাইছি কোলরিজকে। কোলরিজ তোমরা সবাই জানো, অন দ্য ফেমাস রোমান্টিক রাইটার, এবং এটা তোমরা সবাই জানো যে কোলরিজের সঙ্গে ওয়ার্ডসওয়ার্থের একটা মানে খুব ইন্টিমেট সম্পর্ক ছিল, এবং দুজনেই মিলে কিন্তু 1798-এ লিরিক্যাল ব্যালাড পাবলিশ করেছিল, এবং রোমান্টিসিজমের যে এজ এসেছিল আমাদের ইংল্যান্ডে। সো ফার্স্ট অফ অল এখানে কিন্তু ক্রিটিসিজমের যেহেতু কথা বলেছে, তো তোমাকে কোলরিজের বায়োগ্রাফিয়া লিটারেরিয়া বলে একটা বিখ্যাত বই রয়েছে, ওখান থেকে কিছু কনসেপ্ট রয়েছে, আমি জাস্ট বলে দিচ্ছি। ওকে, তো পুরোটা দেখা এখন সময় নেই। সো এই কোলরিজ থেকে তোমাকে কোন কোন জায়গাগুলো দেখে রাখতে হবে, একটু তোমাকে সাজিয়ে নিতে হবে। ফার্স্ট অফ অল তিনি যে বড়ার কনসেপ্ট দিয়েছিলেন কোলরিজ, ইমাজিনেশনের উপরে বেস করে। সো ইমাজিনেশনসকে তুমি দুটো পার্টে ভাগ করে নেবে, আমি যেভাবে লিখেছি এখানে। একটা রয়েছে প্রাইমারি ইমাজিনেশনস অ্যান্ড অলসো দ্য সেকেন্ডারি ইমাজিনেশনস, আর একটা রয়েছে ফ্যান্সি। ফ্যান্সি কিন্তু ইমাজিনেশনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ওটা কিন্তু আলাদা এন্টিটি। এখানে ভুল করে অ্যারো মার্ক দেওয়া হয়েছে, তুমি ইমাজিনেশন ফ্যান্সি দু সাইডে রাখবে, অ্যান্ড দেন ইমাজিনেশনটাকে তুমি ব্রেক করে লিখবে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ইমাজিনেশনস, কারণ এটা ডিগ্রিতে রয়েছে ইমাজিনেশন, ওটা কাইন্ডের সঙ্গে ডিফারেন্স রয়েছে। ইমাজিনেশনের সঙ্গে ফ্যান্সির যে ডিফারেন্স রয়েছে কিন্তু কাইন্ডের ডিফারেন্স রয়েছে। ওকে, সো দেখো যেটা আমি বলছি, ফার্স্ট অফ অল আমি একটু বলে নিই, তারপরে আমি বলে দিচ্ছি হোয়াট ইজ প্রাইমারি ইমাজিনেশন অ্যান্ড হোয়াট ইজ দ্য সেকেন্ডারি ইমাজিনেশনস। ওকে, তো এই জিনিসটা বোঝার আগে তুমি অলওয়েজ যেটা ফোকাস করবে, তোমরা ওয়ার্ডগুলোর উপরে ফোকাস করবে। দেখো, প্রাইমারি মিন্স স্টার্ট, বিগিনিং। আমরা সবাই কিন্তু প্রাইমারি স্কুল থেকেই কিন্তু পড়েছি। ওকে, তাহলে যেখানে ইমাজিনেশনটা স্টার্ট হচ্ছে সেটাকেই বলা হচ্ছে কিন্তু প্রাইমারি ইমাজিনেশনস, অ্যান্ড দেন সেকেন্ডারি। তাহলে দেখো, প্রাইমারি ইমাজিনেশনস মিন্স, আমি যদি একটা উদাহরণ নিয়ে নিই, আমরা সবাই ইয়াং রয়েছি, কিছু খারাপ ভাবার দরকার নেই, জাস্ট ইমাজিনেশনটা তুলছি তোমাদের বোঝার জন্য। ওকে, সাপোজ আমি কোথাও বেরিয়ে গেলাম এবং রাস্তাঘাটে একটা আমি মেয়েকে দেখলাম। ওকে, ওই দেখা মুহূর্তেই আমার মধ্যে যে থিঙ্কিং প্রসিডিউরটা কাজ করছে সেটাই কিন্তু প্রাইমারি ইমাজিনেশনস। ওকে, হলো, এটা প্রত্যেক হিউম্যান বিংসের মধ্যেই রয়েছে। তুমি দেখেছো, দ্যাট মিন্স তুমি ওই সময় যা চিন্তাটা করছো হলো প্রাইমারি। আমি বাড়ি ফিরে এলাম। ওকে, রাতে আমি খেয়ে টেয়ে শুয়েছি, দেন আমি ওই প্রাইমারি ইমাজিনেশনের উপরে বেস করে আমি ভাবছি ওই মেয়েটার চুলগুলো কেমন ছিল, চোখ কেমন ছিল। ওকে, ওর ও কী পরেছিল। তাহলে কি হচ্ছে, আমি ওই প্রাইমারি ইমাজিনেশনের উপরে বেস করে আমি আমার সেকেন্ডারি ইমাজিনেশন তৈরি করছি, এবং তার উপরে বেস করে আমি কিছু লিখছি, ক্রিয়েটিভ কিছু নিজের থিঙ্কিং অ্যাড করছি, তখনই প্রাইমারি ইমাজিনেশনটা হয়ে যাচ্ছে কিন্তু সেকেন্ডারি ইমাজিনেশনস। তাহলে প্রাইমারি ইমাজিনেশনস প্রত্যেকের মধ্যে থাকলেও সেকেন্ডারি ইমাজিনেশনস যারা আর্টিস্ট ওনাদের মধ্যেই থাকে। তাহলে দুটোর কিন্তু স্লাইড ডিফারেন্স তুমি বুঝে নিলে। দেন চলে আসি ফেন্সি। ফেন্সি কিছুই নয়, আমি যদি তোমাকে সোজা কথাই বলি, তাহলে ফেন্সি মিন্স মেমোরি। তাহলে দেখো, আমি সাপোজ ওই মেয়েটাকে রেখেছিলাম সকাল 10টাতে, আমি বাড়ি ফিরে এসে আমি ভাবছি, তাহলে তখনই হচ্ছে রাত 10টাতে, সেটা সেকেন্ডারি ইমাজিনেশন হচ্ছে। তাহলে ওই সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত যে যে ভেহিকেলটার থ্রু দিয়ে মানে আসছে, আমি ভাবছি,
সেটাই কিন্তু ফ্রেন্সি, সেটাই কিন্তু মেমোরি। ওকে, আর সেকেন্ডারি ইমাজিনেশনসকে কোলরিজ কিন্তু ইমপ্লাস্টিক ইমাজিনেশনস বলেছে। দ্যাট মিনস বুঝতে পেরেছো ওয়ার্ডটা শুনে, প্লাস্টিক তুমি যেভাবে খুশি তুমি শেপ দিতে পারো, তেমনভাবে আমি কিন্তু সেকেন্ডারি ইমাজিনেশনসকে যেভাবে খুশি আমি শেপ দিতে পারি, এটাই মূল কনসেপ্ট। এবারে আমি বলে নিচ্ছি কী কী লেখা হয়েছে দেখো। ইন চ্যাপ্টার 13 অফ বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, স্যামুয়েল টেলর কোলরিজ explore the concept of imagination, specially focusing on what he terms the implastic power. Okay, and this chapter is a significant contribution of romantic literary theory, as it distinguishes between two types of imaginations, mainly primary and also the secondary. Okay, and delves into the nature and importance of the imaginations in the creative process. Okay, আমরা কিভাবে ক্রিয়েটিভ প্রসেসের দিকে হাঁটছি। ফার্স্ট, প্রাইমারি ইমাজিনেশনস, আমি যেটা বললাম, যখন আমি ফার্স্ট দেখেছিলাম তখন যে আমার থিঙ্কিংটা এসেছিলো, দ্যাট ইজ দ্য প্রাইমারি ইমাজিনেশনস। ওকে, সো কোলরিজ ডিফাইন্স প্রাইমারি ইমাজিনেশন অ্যাজ এ ইউনিফাইং অ্যান্ড ক্রিয়েটিভ ফোর্স দ্যাট ইজ প্রেজেন্ট ইন অল হিউম্যান বিং। মানে প্রত্যেকের মধ্যেই কিন্তু এই এই কোয়ালিটিটা রয়েছে, সবাই চিন্তাভাবনা করতে পারে। ওকে, প্রাইমারি মানে স্টার্টিং চিন্তাভাবনা সবাই করতে পারে। ওকে, this form of imaginations is responsible for synthesizing our perceptions and experiences into the whole coherent whole. It is an involuntary and unconscious process, আমি না জানতেই অজানাতেই আমার হয়ে যাচ্ছে কিন্তু প্রসেসটা, that allows us to make the sense of the world around us, shaping our thought, feeling and understanding of reality. হলো প্রাইমারি ইমাজিনেশন। তাহলে সবার মধ্যে রয়েছে, কিন্তু সবাই ওই সময়টাতে ভাবতে পারে, কিন্তু বাড়ি ফিরে এসে ওই মেয়েটা কেমন ছিল, ওর চোখগুলো কেমন ছিল, তাকে নিয়ে লেখা, সেটা কমই মানুষ করতে পারে, সেটা কিন্তু আর্টিস্টিক মানুষ করতে পারে। দ্যাট ইজ দ্য সেকেন্ডারি ইমাজিনেশনস। ঠিক আছে, দেখো, দ্য সেকেন্ডারি ইমাজিনেশনস অন দ্য আদার হ্যান্ড ইজ এ কনসিয়াস অ্যান্ড ইন্টেনশনাল অ্যাক্ট অফ ক্রিয়েশনস। ল্যাঙ্গুয়েজগুলো বোঝার চেষ্টা করো, ওয়ার্ডগুলো দেখো। কনসিয়াস, আমি এখানে এসে কনসিয়াসলি করছি, সেটা কিন্তু আমার ইনকনসিয়াস ওয়েতে হচ্ছিল, কিন্তু unconscious way. Okay, so the secondary imaginations on the other hand is a conscious and intentional act of creations. Coleridge views this form of imaginations as a faculty that enables artist, poet and other creative individual to produce the work of art. ওকে, এই যে থিঙ্কিং, আমি সকাল 9টাতে দেখেছিলাম, রাত 10টাতে ফিরে এসে ওকে নিয়ে লিখছি, একেবারে ইন্টেনশনালি করছি এবং কনসিয়াস ওয়েতে করছি, এবং আমি কোনো রকম আর্ট প্রডিউস করছি, কোনো আমি কবিতা লিখছি হতে পারে, শুধু কবিতাই কেন, কেউ যদি ছবি আঁকে, আর্টিস্ট, সেটাও হতে পারে ওর সেকেন্ডারি ইমাজিনেশনস। সো বাই এক্সারসাইজিং দেয়ার সেকেন্ডারি ইমাজিনেশন, দিজ ক্রিয়েটার্স ক্যান ট্রান্সেন্ড দ্য limitations of their individual experiences and gather new, unique and universal form of expressions. আমি কিন্তু এখানে রেটোরিক্যাল বিভিন্ন ডিভাইস আমি ইউজ করে কিন্তু ওই ভিউটাকে আমি কিন্তু ডিফারেন্ট ওয়েতে ফুটিয়ে তুলতে পারি। দ্যাট ইজ দ্য সেকেন্ডারি ইমাজিনেশন। ঠিক আছে, দেন দেখো, আর এটাই কিছু বলছি না আমি, ইমপ্লাস্টিক পাওয়ার, ওই যে বললাম সেকেন্ডারি ইমাজিনেশনসকে কোলরিজ কিন্তু ইমপ্লাস্টিক পাওয়ার বলেছেন, কারণ এই প্লাস্টিক ওয়ার্ডটা দেখো, তাহলে প্লাস্টিককে তুমি যেভাবে সেভাবে কিন্তু শেপ দিতে পারো, তেমনভাবে সেকেন্ডারি ইমাজিনেশনসকে কিন্তু আমি আমার ইচ্ছে খুশি আমি শেপ আমি দিতেই পারি। সো আর ফেন্সিতে বলে দিলাম মেমোরি, ওই যে চ্যানেলাইজ হচ্ছে, আমি যে ওই 10টা থেকে 9টার মধ্যে যে মনে রেখেছি ব্যাপারটাকে, এবং প্রাইমারি থেকে যে সেকেন্ডারিতে সেন্সটা আসছে, থ্রু ফেন্সি, থ্রু দ্যাট মেমোরি, থ্রু দ্যাট ইজ দ্য ফেন্সি। ওকে, নেক্সট একটা ইম্পর্টেন্ট তোমাকে বুঝে রাখতে হবে এখানটাতে, উইলিং সাসপিশনস অফ ডিসবিলিভ। ওকে, এটাও কোলরিজের দেওয়া কনসেপ্ট, এটা আসবে পরীক্ষাতে। ওকে, 5 মার্কস, একটু দেখে রেখো কী যা রয়েছে। উইলিং সাসপেনশনস অফ ডিসবিলিভ, আমি ফার্স্ট অফ বলেছি, যখন এই ক্রিটিসিজমের পেপারগুলো দেখবে, তাহলে ফার্স্ট ওয়ার্ডটাকে দেখার চেষ্টা করবে যে কী বলতে চাইছেন, দিলে কিন্তু তোমার অ্যান্সার হয়ে যাবে। দেখো, উইলিং সাসপেনশনস অফ ডিসবিলিভ, তাহলে উইলিং সাসপেনশনস, উইলিং মানে আমি জানি যে ব্যাপারটা আমি চোখের সামনে হচ্ছে, এবং এটাই জানি যে এটা ডিসবিলিভ, এটা কখনোই পসিবল নয়। ওকে, তবুও আমি কিন্তু সেটা দেখতে মানে গেছি, ওকে, বা গিয়েছি, মানে ডিসবিলিভ নিয়েই কিন্তু গিয়েছি। উইলিং সাসপেনশনস মানে সেটাকে চেপে রেখে, মানে আমি জানি এটা কখনোই সত্যি হবে না, তবুও আমি গেছি। সাপোজ আমি ধরে নিই, তোমরা বিভিন্ন সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখেছো, ইভিন আমাদের বেঙ্গলি সিনেমা দেখেছো, তুমি দেখবে যখন হিরো কাউকে পাঞ্চ করে, তখন দেখবে 10-12 জন উড়ে চলে যাচ্ছে, কিন্তু রিয়েলিটিতে এটা কখনোই পসিবল নয়। তুমি যদি এটা করো রিয়েলিটিতে, তাহলে তুমি মানে ব্যাকে কিন্তু পিটানি খেয়ে যাবে। সো সেটা, এবং কখনোই একজনের পক্ষে 10 জনকে উড়িয়ে দেওয়া সম্ভব নয় একটা পাঞ্চে।
সো তাহলে এগুলো তুমি গেছো, এই সিনেমাটা দেখতে গেছো, সাউথের সিনেমাটা দেখতে গেছো, বেঙ্গলি সিনেমাটা দেখতে গেছো, কোনো ফাইটিং সিনেমা। সো এটা নিয়ে গেছো, এগুলো কখনোই পসিবল নয়, এই রিয়েলিটিতে কখনোই এটা আসবে না। এই ডিসবিলিভটা তুমি কিন্তু নিয়ে গেছো, দ্যাট ইজ দ্য উইলিং সাসপেনশনস অফ ডিসবিলিভ। তুমি জানো না, জানো এটা সত্যি নয়, তবুও তুমি গেছো, দ্যাট ইজ দ্য উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ। তো আমি একটু প্রথমে ডায়াগ্রামটা দেখে নিই, তাহলে তুমি বুঝতে পারবে। দেখো, উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ, আমি আমাদের ছেলেদেরকে বলেছি, ছেলেমেয়েদেরকে, যে ডায়াগ্রামগুলো পুট করতে পরীক্ষাতে দিলে কিন্তু অনেকটা মানে ডিফারেন্ট ওয়েতে আউটলুকিং হয়ে যাবে তোমার খাতাতে। দেখো, উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ, ফার্স্ট অফ অল কেনই সিনেমাটা দেখতে গিয়েছিলাম বা কেনই পড়ছি কোনো লিটারেরি আর্ট, সেটা প্লেজার গেইন করার জন্য। তারপরে তোমাকে সেখান থেকে পালিয়েও আসতে হবে, এসকেপও করতে হবে, তুমি এটা নিয়ে সঙ্গে সঙ্গে থাকতে পারবে না। ওকে, দেন দেখো, এটা একটা অ্যাক্টিভ স্টেট রয়েছে, কারণ আমি এটা ইম্পালসিভ বিজনেস পারপাস কাজে লাগাতে পারি। দেন প্যাসিভ স্টেটস রয়েছে, প্যাসিভ মিনস আমি ওখানে আমি ইমার্শন হয়ে যেতে পারি, আমি পুরো ওই মুভিটার সঙ্গে আমি আটকে যেতে পারি। ওকে, এই কতগুলো কনসেপ্ট নিয়ে আমাদের রয়েছে উইলিং সাসপেনশনস অফ ডিসবিলিভ। দ্য উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ ইজ এ কনসেপ্ট coined by Samuel Taylor Coleridge that refers to the audience's ability to set aside their skepticism and accept the fantastical element of a narrative ফর দ্য সেক অফ এনজয়মেন্ট। তাহলে বুঝতে পেরেছো, আমি ফিকটিসিয়াস এলিমেন্টগুলোকে আমি অ্যাকসেপ্ট করছি কিসের জন্য, আমার এনজয়মেন্টের জন্য। আমি পুষ্পা 2 or 3 জানি না 1 আমি দেখছি, আল্লু অর্জুনের ফাইটগুলোকে দেখছি, ওই চন্দনঘাটের ব্যাপারগুলোকে দেখছি, আমি জানি এটা কখনোই পসিবল নয়, এটা ফিকটিসিয়াস, কিন্তু তাও দেখছি কারণ আমি এনজয়মেন্ট গেইন করার জন্য। সো ইট allows the reader or viewers to engage with the stories that contain the unrealistic or impossible element, enabling them to become the emotionally invested despite knowing that the event are not real. আমি ওই অডিয়েন্সকে ইমোশনালি কানেক্টেড করিয়ে নিচ্ছি, এটা ভাবিয়ে যে এগুলো কখনোই সত্যি হতে পারে না। সো দিস কনসেপ্ট ইজ এসেন্সিয়াল ইন লিটারেচার অলসো অ্যান্ড স্টোরি টেলিং অলসো, অ্যান্ড ইট হেল্পস দ্য ফ্যাসিলিটেড ডিপার কানেকশন টু দ্য ন্যারেটিভ। ওকে, সাহিত্যের ক্ষেত্রেও হতেই পারে। ওকে, তুমি কখন কিছু পোয়েম পড়লে সেগুলো কিন্তু আসছে, উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ এই ব্যাপারটা কিন্তু চলেই আসছে, বুঝতে পারে। সো দ্যাট ইজ ওকে, কোল্লিস থেকে এই কতগুলো টার্ম তুমি করে রাখলে ডেফিনেটলি তুমি 2 and 5 তোমার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, কিন্তু আমি বারে বারে বলেছিলাম ডায়াগ্রামগুলোকে বাবা ক্লিয়ার করতে হবে, খাতা তোমাকে ডিফারেন্ট ওয়েতে আউটলুকে সাজাতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স এগেইন। তোমাদের রেসপন্সের উপরে, তোমাদের কমেন্ট সেকশনের উপরে আমি ট্রাই করব যে কোন টপিকগুলো তোমাদের অসুবিধা হচ্ছে এবং সেগুলো আমি নিয়ে আসবো।